সাবস্ক্রাইব করুন সৈকত টেক আইটি কিং চ্যানেলকে লেটেস্ট টেকনোলজি রিলেটেড ভিডিও দেখার জন্য। আপনি যদি আপনার কোনো প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট লঞ্চ করতে চান, তার জন্য দরকার হয় একটি ডোমেন আর একটি সার্ভার। এই দুটো জিনিস না হলে আপনি কিন্তু ওয়েবসাইট লঞ্চ করতে পারবেন না। তো আজকের ভিডিওতে কথা বলবো যে হোস্টিঙ্গার সার্ভারের যে এইচ প্যানেল থাকে, ঠিক আছে, এই এইচ প্যানেলের টোটাল ওভারভিউটা আজকে আমি দেবো। বেশিরভাগ ওয়েব হোস্টিং কোম্পানিরা তারা সি প্যানেল ইউজ করে থাকে। সি প্যানেলের ইন্টারফেস আপনারা দেখেই থাকবেন। তো হোস্টিঙ্গারের কিন্তু একটু আলাদা, তারা বলছে তাদের এইচ প্যানেল, ঠিক আছে। তো প্রথমেই প্রশ্ন আসে এইচ প্যানেল কিংবা সি প্যানেল দিয়ে কী হয়, কী করে এটা দিয়ে। তো এই যে ওয়েব হোস্টিংগুলো যেগুলো আছে, এগুলো লিনাক্স বেস অপারেটিং সিস্টেম, অর্থাৎ এই অপারেটিং সিস্টেমে লিনাক্সে আপনি যে যে কাজ করতে হলে কমান্ড লাইন ইন্টারফেসে কিন্তু কাজ করতে হয়, অর্থাৎ কমান্ড টাইপ করে করে কিন্তু করতে হয়। যারা নন টেকনিক্যাল পারসন তারা কিন্তু পারবে না। তাই জন্য তারা একটা প্যানেল দিয়ে থাকে। এই প্যানেলের মধ্যে তারা ক্লিক করে করে বিভিন্ন রকম, যেমন কপি পেস্ট মুভ, মানে যা কিছু করা সেটা কমান্ড লাইনে আর করতে হবে না, সেটা ক্লিক করে করে করতে পারবে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমি এইটা নিয়ে টোটালটাই এক্সপ্লেন করব। তো আমার চ্যানেলে আপনারা যদি নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এই ধরনের ভিডিও, সার্ভার রিলেটেড ভিডিও আমি দিয়ে থাকি। তো প্রথমেই চলে যাচ্ছি আমি প্রথমে আমি গুগলে চলে যাচ্ছি, ঠিক আছে। আমার ব্রাউজারটা আমি ওপেন করলাম, ওপেন করার পরে গুগলে আমি চলে গেলাম। গুগলে চলে যাওয়ার পরে এখান থেকে টাইপ করলাম হোস্টিঙ্গার। তার মানে কি, আমি ওয়েবসাইট লঞ্চ করব, আমি সার্ভার কিনবো, ঠিক আছে। তো হোস্টিঙ্গারের সাইট থেকে, তা আমি এখানে হোস্টিঙ্গারের সাইটে গেলাম। এখানে হোস্টিংয়ের সাইটটা কিন্তু খুলে গেছে। এখানে দেখা যাচ্ছে আলটিমেট সেল 70% ডিসকাউন্ট, ওয়েব হোস্টিং প্লাস ফ্রি ডোমেন। অর্থাৎ এরা এখানে বলছে যে ওয়েব হোস্টিং যদি আপনারা কেনেন তাহলে একটা ফ্রি ডোমেন পাবেন এবং এখানে ফ্রি এসএসএল পাবেন এবং ক্লাউড ফ্লেয়ারের ইনক্লুড, অর্থাৎ ক্লাউড ফ্লেয়ারের প্রোটেকশন পাবেন, অর্থাৎ ওয়েবসাইট যাতে হ্যাক ট্যাক না হয় সেই জন্য ক্লাউড ফ্লেয়ার প্রোটেকশন দেবেন। এগুলো তারা ফ্রি অফার করছে। এবং এখানে কি বলছে, 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি। আপনি যদি এই ওয়েব হোস্টিংয়ে স্যাটিসফাইড না হন তাহলে 30 দিনের মধ্যে আপনি আপনার টাকা আপনি ফেরত পেতে পারেন, ক্লেম করতে পারেন, ঠিক আছে। তো আমি নিচের দিকে চলে আসছি। এখানে কি লেখা আছে, চুজ ইওর ওয়েব হোস্টিং প্ল্যান। তো এই হোস্টিংটা যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে শেয়ার্ড হোস্টিং, ঠিক আছে। হোস্টিং অনেক রকমের হয়ে থাকে, যেমন শেয়ার্ড হোস্টিং, ভিপিএস হোস্টিং, ক্লাউড হোস্টিং, ঠিক আছে, ডেডিকেটেড হোস্টিং। তো এইগুলো নিয়ে পরে একটা ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। তো আমরা যেহেতু বিগিনারদের কথা মাথায় রেখে আমি প্রথমে বিগিনার যারা হয় তারা কিন্তু বেশি হাইফাই সার্ভার কেনার দরকার নেই, ঠিক আছে। শেয়ার হোস্টিং দিয়েই তারা প্রথম মানে জিনিসটা শুরু করতে পারে, ঠিক আছে, যাদের সার্ভারের প্রতি নলেজ নেই, ঠিক আছে। তো এখানে প্রথমে আছে সিঙ্গেল ওয়েব হোস্টিং। এই ওয়েব হোস্টিংটা আপনি যদি এখানে এখানে লেখা আছে আইডিয়াল সলিউশন ফর বিগিনার। যারা বিগিনার, নতুন ওয়েব ডিজাইন শিখেছে, যারা নতুন সার্ভার কিনতে যাচ্ছে, যাদের নলেজ নেই, তারা এই ওয়েব হোস্টিংটা কিনে টেস্টিং করতে পারে, দেখতে পারে। কিন্তু এরও স্পিড খারাপ না, ঠিক আছে। এটা আমি ইউজ করি বর্তমানে। তো এখানে বলছে 59, এই হোস্টিংটা 59 পার মান্থ দিতে হবে। এবং এর ফিচার্সগুলো কী কী আছে আমি একটু সি ওয়াল ফিচারে করলাম। এখানে বলছে তারা একটা ওয়েবসাইট হোস্ট করতে পারে 10 GB এসএসডি স্টোরেজ, অর্থাৎ এসএসডিটা কি আরও ফাস্ট হয়, ঠিক আছে। 10,000 ভিজিট মান্থলি, একটা ইমেল অ্যাকাউন্ট পাবেন, এখানে ফ্রি এসএসএল সার্টিফিকেট পাবেন। এসএসএলটা কি, সিকিউর সকেট লেয়ার, অর্থাৎ আপনার ওয়েবসাইটকে সুরক্ষিত রাখার জন্য এসএসএল সার্টিফিকেটের দরকার হয়, ঠিক আছে। এবং গুগলের র্যাঙ্কিং পাওয়ার জন্য এসএসএল সার্টিফিকেটটা কিন্তু আপনার দরকার হবে। এখানে বলছে এখানে ফ্রি ডোমেন, এখানে কাটা চিহ্ন দেওয়া, চিকে চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ ফ্রি ডোমেন এই ওয়েব হোস্টিং প্ল্যানে নেই। 100 GB পর্যন্ত ব্যান্ডউইথ আছে। ম্যানেজ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। ওয়ার্ডপ্রেস অ্যাক্সেলারেশন, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের কিছু এদের এক্সট্রা কিছু ফিচার আছে যেটা ওয়ার্ডপ্রেসে মানে স্পিডটা ভালো হয় আর কি, ঠিক আছে। এটা এদের টেকনোলজি এরা ইউজ করে। 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি পেয়ে যাচ্ছেন। দুটো ডাটাবেস আপনি ক্রিয়েট করতে পারবেন। ডাটাবেসের মধ্যে আমাদের সব ইনফরমেশনগুলো থাকে, ডাটাবেস থেকেই আমরা কিন্তু সব কিছু লোড হয়, ঠিক আছে। সেটাই ডাটাবেস। তো পরে আমি আলোচনা করব ডাটাবেস সম্বন্ধে কি। এখানে এসএসএস অ্যাক্সেস আপনি পাবেন না, ঠিক আছে। এখানে উইকলি ব্যাকআপ আপনি পেয়ে যাবেন। ফ্রি সিডিএন এখানে নেই। ক্লাউড ফ্লেয়ারের প্রোটেকশান এখানে আছে, ঠিক আছে। 24/7 সাপোর্ট আপনি পাবেন যদি কোনো রকম সমস্যা হয়। 99.9 আপ টাইম গ্র্যাজুয়েশন, অর্থাৎ এদের সার্ভারটা সবসময় মানে ডাউন কম হয়, অর্থাৎ ওই জন্য এরা 99.9 এখানে এরা বলে রেখেছে, ঠিক আছে।
ডিএনএস ম্যানেজমেন্ট আপনি করতে পারবেন, অ্যাক্সেস ম্যানেজার অ্যাক্সেস করতে পারবেন, দুখানা সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন, একটা এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, দুখানা কর্ন জব, ঠিক আছে। এটা তো গেল 59। এবার 119 119 টাকার প্ল্যানটা কী আছে, এদের কী ফিচার্স আছে। এখানে 100টা ওয়েবসাইট, এখানে দেখছেন একটা ওয়েবসাইট বর্তমানে আপনি তো ওয়েব হোস্টিং কিনছেন, বর্তমানে দেখা গেলো আপনার আরও ওয়েবসাইট হোস্ট করার দরকার পড়লো, তখন কি আপনি নতুন করে আবার সার্ভার কিনতে যাবেন? কিন্তু না, এই হোস্টিংটা যদি কেনেন তাহলে কিন্তু এখানে টোটাল 100টা ডোমেন আপনার, অর্থাৎ 100টা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করতে পারবেন। এখানে 20 GB SSD স্টোরেজ, ঠিক আছে। এখানে কিন্তু 10টা ছিল। এখানে 25,000 মান্থলি ভিজিটর, এখানে 10,000 ছিল। এখানে ফ্রি ইমেল, এখানে ফ্রি ইমেল, আর এখানে একটা ইমেল ক্রিয়েট করতে পারবেন, এগুলো অনেকগুলো, ঠিক আছে। এখানে যে ফ্রি এসএসএল আছে, এটা আনলিমিটেড ব্যান্ডউইথ, এখানে কিন্তু 100 GB ব্যান্ডউইথ ছিল, কিন্তু এখানে কিন্তু আনলিমিটেড ব্যান্ডউইথ দেখাচ্ছে, ঠিক আছে। ম্যানেজ ওয়ার্ডপ্রেস, এখানে সব কিছু ঠিক আছে, একই আছে। এখানে দুখানা ডাটাবেস আছে, এখানে কিন্তু আবার আনলিমিটেড ডাটাবেস আছে, ঠিক আছে। এসএসএল অ্যাক্সেস, এখানে অ্যাক্সেস আছে, এখানে কিন্তু অ্যাক্সেস নেই। উইকলি ব্যাকআপ, এখানেও উইকলি ব্যাকআপ, ঠিক আছে। সিডিএন দু জায়গায় নেই, ক্লাউড প্লেয়ার আছে, সাপোর্ট আছে, টোটালটা আছে আনলিমিটেড। এফটিপি অ্যাকাউন্ট, এখানে কিন্তু একটা এফটিপি অ্যাকাউন্ট ছিল, এখানে আনলিমিটেড। এটা কিন্তু এখানে তারা বলছে মোস্ট পপুলার প্ল্যান, অর্থাৎ এই প্ল্যানটা লোকে বেশি কেনে, ঠিক আছে, এই জন্য এরা বলেছে মোস্ট পপুলার। এরপরে আপনি যদি দেখলো এর থেকে আপনার ওয়েবসাইটটা আরও বেশি স্পিডের দরকার, মোটামুটি এর থেকে ভালো, তাহলে আপনি বিজনেস ওয়েব হোস্টিং প্ল্যানে যেতে পারেন। এখানে মান্থলি 259 করে দিতে হবে। এখানেও 100টা ওয়েবসাইট পাবেন, 100 GB SSD স্টোরেজ, এখানে 20 GB ছিল। ফ্রি ইমেল, টোটালটাই A to Z আছে এখানে, টোটালটাই এখানে ডেলি ব্যাকআপ। এখানে সব থেকে বড় কথা, এই দুটো দেখেছেন ফ্রি সিডিএন, এখানে কিন্তু সিডিএন এরা দিচ্ছে না, এখানে কিন্তু ফ্রি সিডিএন আপনি পেয়ে যাচ্ছেন। সিডিএনটা আসলে কি, সিডিএনের পুরো কথাটা হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, অর্থাৎ সাপোজ উদাহরণ দিচ্ছি, আপনার ওয়েবসাইটে একটা ওয়েবসাইট স্লো হয় ইমেজের কারণে। আপনি যদি একটা শপিং ওয়েবসাইট বানিয়ে থাকেন, সেই ওয়েবসাইটের কিন্তু অনেক অনেক ধরনের ইমেজ থাকে, ছবি থাকে, সেগুলো লোড হতে হতে কিন্তু ওয়েবসাইট অনেক স্লো হয়ে যায়, ঠিক আছে। এবং আপনার যদি সিডিএন আপনার যদি থাকে, তাহলে বিভিন্ন মানে একটা সার্ভারের ওপর লোড পড়ে না, আরও অনেক সার্ভার থেকে কিন্তু রিকোয়েস্ট আসে, অর্থাৎ ছবিগুলো অন্যান্য সার্ভার থেকেও লোড হয়, অর্থাৎ আপনার ওয়েবসাইটে অপটিমাইজ হয়ে যায়, আপনার ওয়েবসাইটটা কিন্তু আরও ফাস্ট হয়ে যায় সিডিএনের ফলে, ঠিক আছে। এটা হচ্ছে সিডিএন। তারপর হচ্ছে ক্লাউড ফ্লেয়ার, এখানে ক্লাউড ফ্লেয়ারের, আচ্ছা ক্লাউড ফ্লেয়ারটা আসলে কি, ক্লাউড ফ্লেয়ারটা হলো, এটা হচ্ছে এই ক্লাউড ফ্লেয়ার কোম্পানির ওয়েবসাইটকে প্রোটেকশনের বিভিন্ন রকম সিকিউরিটি দিয়ে থাকে, অর্থাৎ আপনার ওয়েবসাইট যাতে হ্যাক না হয়, আরও অনেক কিছু, অনেক প্রবলেম, যদি কোনো আইপি আপনি ব্লক করতে চান, কোনো আইপি থেকে স্প্যাম আসে, আরও অনেক কিছু ব্যাপার আছে, সেটা টোটাল ম্যানেজমেন্ট ক্লাউড ফ্লেয়ার থেকে আপনি করতে পারবেন, টোটাল সিকিউরিটিটা বেড়ে যায় ক্লাউড ফ্লেয়ার থাকলে, ঠিক আছে। এখানেও সাপোর্ট পাচ্ছেন। এখানে অ্যাক্সেস ম্যানেজার 100, এখানে 100 সাবডোমেন পেয়ে যাচ্ছেন, আনলিমিটেড এফটিপি অ্যাকাউন্ট, কনজব, ঠিক আছে, টোটালটাই। তো হোস্টিংয়ের একটা সব থেকে ভালো দিক হচ্ছে যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, আপনি যদি ইনস্টল করেন, এদের একটা লাইট স্পিড, একটা নিজেদের টেকনোলজি এরা কিন্তু ইউজ করে। তো বেশি কথা না বাড়িয়ে আমি এখানে অ্যাড টু কার্ট করলাম, আপনারা অ্যাড টু কার্ট করবেন। অ্যাড টু কার্ট করার পরে কিন্তু পরের পেজে আমি রিডাইরেক্ট হচ্ছি, ঠিক আছে। এখানে কিন্তু এখানে বলেছে, লক্ষ্য করুন, এখানে এক মাসের যদি আপনি নেন তাহলে 199 টাকা করে পড়বে, 199। যদি এক বছরের জন্য নেন 12 মান্থ, তাহলে 99 পার মান্থ পড়বে। আর 24 মান্থ, অর্থাৎ 2 বছরের জন্য যদি নেন তাহলে 89 পার মান্থ কিন্তু পড়বে। আর যদি 48 মান্থের জন্য আপনি নেন তাহলে কিন্তু 59 করেই পড়বে, ঠিক আছে। তো আপনাদের সুবিধা মতো আপনারা কিন্তু সিলেক্ট করবেন। দেখা গেলো আমি মনে 1 বছরের জন্যই নেব, ঠিক আছে। এখানে 12 মান্থ সিলেক্ট করলাম। 12 মান্থ সিলেক্ট করার জন্য এখানে কিন্তু আমার এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যে আমি কিন্তু চেক আউট করার যে অপশানটা, এখানে কিন্তু 1402 টাকা এখানে কিন্তু দেখাচ্ছে আমার, ঠিক আছে। আমি 1 বছরের জন্য এই শেয়ার হোস্টিং প্ল্যানটা আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি চেক আউট করবো, ঠিক আছে। এখানে চেক আউট করার পরে আমাকে কিন্তু আমার এখানে লগ ইন করা আছে, আমি এটা লগ আউট করে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমি লগ আউট করে দিচ্ছি। আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট আগে থাকবে না, যখনই আপনি চেক আউট বাটনে ক্লিক করবেন তখন কিন্তু এখানে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। কিন্তু যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা সোজা, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে, সেটা সবাই করতে পারবে।
অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনি লগ ইন করে তাহলে কিন্তু আপনি বিভিন্ন রকম আপনার যদি ইউপিআই থাকে কিংবা পেটিএম থাকে কিংবা নেট ব্যাংকিং মাধ্যমে আপনি কিন্তু পেমেন্টটা করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি সেটা দেখাচ্ছি না, আমি আমার যেহেতু আগের থেকে আমি পারচেস করে রেখেছি, তো আমি সরাসরি আমার যে অ্যাকাউন্ট আছে সেখানে আমি লগ ইন করছি, ঠিক আছে। আপনাদের টোটালটাই আমি আপনি পারচেস করার পরে আমি এখানে লগ ইন করছি, লগ ইনে ক্লিক করবো, এই যে এখানে লগ ইন আছে, লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এই মেল আইডি দিয়ে আমি অ্যাকাউন্ট খুলেছিলাম, এখানে আমি মেল আইডি দিয়ে লগ ইন করলাম, ঠিক আছে। মেল আইডি দিয়ে লগ ইন করার পরে আপনাদের যখন পেমেন্টটা হয়ে যাবে, আপনার কিন্তু যে মেল আইডিটা আপনি দেবেন সেখানে কিন্তু কনফার্মেশন এসএমএস আপনি মেল চলে আসবে যে হ্যাঁ আপনি হোস্টিংটা পারচেস করেছেন, ইনভয়েস সব কিছু আপনার কিন্তু মেলে চলে আসবে। তো এখানে আপনি এখানে এখানে কি লেখা আছে, মাতারা তারা আইডি সলিউশন .com, অর্থাৎ আমি তো এই ডোমেনটা হোস্টিংয়ের সঙ্গে সেট আপ করে ফেলেছি, ওই জন্য এখানে আপনারা যখন নতুন কিনবেন তখন এখানে এই হোস্টিংয়ের চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ম্যানেজ আসছে, তখন আপনাদের ক্ষেত্রে কি আসবে, সেট আপ থাকবে। টোটালটা আপনি সেট আপে ক্লিক করবেন, সেট আপে ক্লিক করার পরে আপনাকে সার্ভার সিলেক্ট করতে বলবে, সার্ভার অর্থাৎ সিঙ্গাপুর, কানাডা, অর্থাৎ আপনারা রিকমেন্ডেড যে একটা লেখা থাকবে যে সার্ভার লোকেশানটা আপনি চুজ করবেন, নেক্সট করলেই আর আপনি কিন্তু ডোমেনটা দেবেন, যে ডোমেনের সাথে আপনি তো ডোমেন কিনেছেন আগের থেকে, সেই ডোমেনটা কিন্তু আপনি ইনপুট করবেন। ডোমেন না থাকলে কিন্তু সার্ভার কনফিগার হবে, আগের থেকে কিন্তু ডোমেন কিনে রাখতে হবে। তো ডোমেনটা ওখানে পুট করার পরে নেক্সট করলেই কিন্তু এরকম, তারপরে কিন্তু এই অপশানটা চলে আসবে এরকম, ঠিক এরকম আমার মতো ম্যানেজ অপশানটা চলে আসবে, ঠিক আছে। ম্যানেজ অপশানটা চলে আসার পরে এখানে কিন্তু ম্যানেজে ক্লিক করতে হবে, এই সেই এইচ প্যানেল, ঠিক আছে, এই সেই হোস্টিংয়ারের এইচ প্যানেল। তো প্রথমে আপনার লক্ষ্য করুন বাঁদিকের যেটা আছে, বাঁদিকে এখানে টোটাল ইনফরমেশান আছে, আমার সার্ভারের লোকেশান আছে সিঙ্গাপুর, ঠিক আছে, সিঙ্গাপুর লোকেশানে এই সার্ভারটা আছে, ঠিক আছে। এই সার্ভার আইপিটা কত, এই যে সার্ভার আইপিটা আপনাদের দেখাচ্ছি, এই যে এটা আছে সার্ভার আইপি অ্যাড্রেস, ঠিক আছে, গ্লোবাল আইপি অ্যাড্রেস। মেন ডোমেন হচ্ছে এইটা mtara-id-solution.com, ঠিক আছে। এটা হোম রুট, অর্থাৎ এই সার্ভারের যে লোকেশন রুট যেটা হোম ডাইরেক্টরি সেটা এটা দেখাচ্ছে এখানে। এখানে কি লেখা আছে, ওয়েব সার্ভার লাইট স্পিড, ঠিক আছে, যেটা আপনাদের বললাম যে এটা লাইট স্পিড সার্ভার, ঠিক আছে। হোস্টিং আর নেম সার্ভার, তো আপনারা যখন কিন্তু এই হোস্টিংটা পারচেস করবেন আপনাদের কিন্তু এই দুটো নেম সার্ভার কিন্তু দেবে। এই নেম সার্ভার দুটো আপনি যদি গোডাডি থেকে ডোমেন কেনেন, কথার কথা বলছি, তাহলে কিন্তু গোডাডিতে গিয়ে আমি দেখাচ্ছি, গোডাডির এই আমার অ্যাকাউন্টটা খোলা আছে, এই আমি গোডাডির থেকে এই ডোমেনটা কিনেছি, ঠিক আছে। কেনার পরে কি হয়েছে, এখানে আমি ডিএনএসে ক্লিক করলাম, ডিএনএসে ক্লিক করার পর দেখি কি আসে। ডোমেন নেম সার্ভার চেঞ্জ করতে হয়, নেম সার্ভার চেঞ্জ না করলে কিন্তু আপনার পয়েন্টিং হবে না, সার্ভারের সাথে ডোমেনের পয়েন্টিং করাতে হবে, নাহলে কিন্তু ওয়েবসাইট ওপেনই হবে না, ঠিক আছে। এই যে আমার এখানে কিন্তু নেম সার্ভার কি দেখাচ্ছে, nsparking.com, আমার কিন্তু হোস্টিংয়ারের নেম সার্ভারটা দেওয়া আছে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে যদি কেউ আমার এই mtara-it-solution.com এই ডোমেনটা কেউ যদি টাইপ করে, তাহলে তুমি আমার হোস্টিংয়ারের সার্ভারে রিডাইরেক্ট করে দাও ইউজারকে, যে ইউজার টাইপ করবে ডোমেনটা, ঠিক আছে। অর্থাৎ আমার ওই হোস্টিংয়ারের সার্ভারে পয়েন্ট করে দেওয়ার জন্য ওদের নেম সার্ভারটা আমি আমার গোডাডির ডোমেনের নেম সার্ভারে আমি কিন্তু লাগিয়ে দিয়েছি। তো নেম সার্ভার ডোমেন আপনারা যখনই এখান থেকে সিম্পল এখান থেকে কপি করবেন, এখান থেকে ডাইরেক্ট কপি করে এখান থেকে চেঞ্জ আছে, আমি আর চেঞ্জ করছি না, এখান থেকে ডাইরেক্ট এখান থেকে কপি করে পেস্ট করে সেভ করলেই হয়ে যাবে। তো নেম সার্ভার আপডেট হতে 24 আওয়ার্স টাইম নেবে, কিংবা 1-2 ঘন্টার মধ্যেও কখনো কখনো হয়ে যায়, ঠিক আছে। তো সেটা আমি পরের ভিডিওতে আলোচনা করব। এখানে মাইস্কুয়েল ভার্সন 10.2, এখানে মাইস্কুয়েল ডাটাবেস 100, ঠিক আছে। এখানে 100 দেখাচ্ছে কারণ আমি এখানে তো একটাই ডাটাবেস না, এখানে হ্যাঁ এখানে আমার দুটো ডাটাবেস ক্রিয়েট করা আছে, ওই জন্য 100 দেখাচ্ছে। আমি যদি একটা করতাম তাহলে 50টা, ঠিক আছে, 50টা থাকতো। এখানে ডিস্ক স্পেস, অর্থাৎ আমার এই হোস্টিং সার্ভারে কতটা আমি মেমোরি ইউজ করে ফেলেছি, 10 জিবির মধ্যে 7% ইউজ করে ফেলেছি, ঠিক আছে। তো আইনোট এটা আছে, এটা সার্ভারের অন্য একটা অংশ। ইমেল অ্যাকাউন্ট আমি ইউজ করে ফেলেছি, একটাই ইমেল অ্যাকাউন্ট ছিল 100টা, ঠিক আছে। তো এখানে প্রথম অপশান আছে অর্ডার ইউজেস, ঠিক আছে। এখানটায় ক্লিক করলে দেখা যাবে যে আপনার সিপিইউ কতটা ইউজ হচ্ছে সার্ভারে, সিপিইউ, মেমোরি
কতটা প্রসেসিং পাওয়ার কী হচ্ছে, এন্ট্রি প্রসেস কী হচ্ছে, টোটাল রিকোয়েস্ট, ভিজিটারের রিকোয়েস্ট কতটা কী আছে, টোটাল এই গ্রাফটা কিন্তু এই অপশনে দেখা যাবে। ইউনিক আইপি অ্যাড্রেসেস, ঠিক আছে, ইমেল সেন্ড ওভার এসএমটিপি কত কী যাচ্ছে। আমার কিন্তু ইমেল কিন্তু সেন্ড করিনি, ওই জন্য কিন্তু কোনো গ্রাফ দেখাচ্ছে না। এটা আমার ব্যান্ডউইথ কতটা কি ব্যান্ডউইথ, এটা কিন্তু লিমিটেড ব্যান্ডউইথ, ঠিক আছে। আর আগেরগুলো কিন্তু আনলিমিটেড ছিল। এখানে টোটাল গ্রাফটাই আপনি কিন্তু দেখতে পাবেন এই অপশানে, ঠিক আছে। আমি আবার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে রিনিউ অপশানটা কী করে, রিনিউ অপশানটা আমার তো 1 মাসের জন্য নেওয়া ছিল না। আমি যদি মনে করি না আমার আরও আপগ্রেড 1 মাস পরে কিন্তু আমার এই প্ল্যানটা ফুরিয়ে যাবে, তো আমি আগের থেকে দেখা গেলো আমি 12 মাসের জন্য রিনিউ করে নিই। এখান থেকে ডাইরেক্ট এখানে ক্লিক করে এখানে কিন্তু কমপ্লিট পেমেন্ট করলে আপনি কিন্তু এই আমার তো 1 মাস ছিল, 1 বছরের জন্য এখান থেকে রিনিউ করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপগ্রেড জিনিসটা কি, আপগ্রেড জিনিসটা হচ্ছে দেখা গেলো আমার এই সার্ভারটা ছোট সার্ভার আছে, আমি এর থেকে আরও বেশি স্পিডের সার্ভার নিতে চাই, আমি প্ল্যানটাকে আপগ্রেড করতে চাই, ঠিক আছে। এখানে ক্লাউড হোস্টিং, এখানে বিভিন্ন রকম প্ল্যান আছে, বিভিন্ন রকম টোটাল এ টু জেড, এখান থেকে ডাইরেক্ট প্ল্যান কিন্তু আপগ্রেড করা যেতে পারে, ঠিক আছে। সেট মেন ডোমেন, তো এইটা এখানে কিছু করার দরকার নেই। এখানে এটা যে ডোমেনটা আছে সেটা এখানে দেখাবে, এটা কোনো কিছু করার দরকার নেই। যেটা দরকার সেটাই আপনাকে আমি বলছি। এখানে ডিটেলসে ক্লিক করবেন, তারপরে চলে আসি ডিটেলস। এখানে ডিটেলসে ক্লিক করলে আপনার টোটালটা দেখাবে। এখানে নেম সার্ভার, আপনি যদি নেম সার্ভার কী আছে, এই যে হোস্টিংয়ের নেম সার্ভার এইটা আছে, ঠিক আছে। হোস্টিংয়ের আইপি কত, এই যে টোটাল আইপি এইটা। ওয়েবসাইট ডিটেলস, অ্যাক্সেস ইউর ওয়েবসাইট, আমার ডোমেনের সাথে হোস্টিং যেহেতু সেট আপ করা আছে, এখানে কিন্তু আমার ইউআরএলটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। সার্ভার নেম এইটা, ঠিক আছে। ওয়েবসাইট আইপি অ্যাড্রেস এইটা, আচ্ছা। এখানে ইনকামিং আইম্যাপ অ্যাক্সেস, অর্থাৎ এখানে কিন্তু টোটাল মেলের ইনফরমেশানগুলো আপনি পেয়ে যাচ্ছেন। আইম্যাপ হোস্টিংয়ার.in, তারপর মেলের পোর্ট নম্বর কত আছে 993, টিটিএলএস, এসএমটিপি সার্ভারের পোর্ট নম্বর। এই জিনিসটা কী হয়, আপনি যদি এই ডোমেনটা যদি আপনি আউটলুকে, যদি মাইক্রোসফটের যে আউটলুক কিংবা জিমেলের সাথে কানেক্ট করতে চান, তখন কিন্তু এই ইনফরমেশানগুলো আপনার কিন্তু দরকার হবে এই হোস্টিং সার্ভারের সাথে। তাহলে এই হোস্টিং সার্ভার আমি জিমেলের সাথে কানেক্ট করবেন, কিংবা আপনার যে মাইক্রোসফট অফিস আউটলুক আছে তার সঙ্গে কানেক্ট করবেন। তো টোটাল এইগুলো টোটাল ইনফরমেশানগুলো। এফটিপি আইপি এইটা, এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এফটিপির মাধ্যমে বিভিন্ন রকম বড় বড় ফাইল আপলোড করতে পারবেন। এফটিপি ইউজার নেম এইটা, এফটিপি পোর্ট কত নম্বর পোর্ট ইউজ করছে 21, টোটাল এফটিপি ইউজার নেম এইটা, ঠিক আছে। এফটিপি আপলোড ফাইল পাথ, এটা পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর মধ্যে আপনি অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। তো এটা ছিল এইগুলো এখান থেকে ডিটেলসে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করলে সার্ভারের অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনারা চেঞ্জ করতে পারবেন। ইমেল অ্যাকাউন্টে ক্লিক করছি। ইমেল অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে কি দেখাচ্ছে, আমি কি করেছি, বর্তমানে একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, admin@mtaraitsolution.com। এখানে সিম্পল এখানে ইমেলের নাম দেবেন, আপনি পুরো ডোমেনটা কিন্তু দেবেন না। দেখা গেলো আমি আর একটা ইমেল ক্রিয়েট করব, তো আমি এখানে ইনফো দিলাম, info@mtaraitsolution.com। এখানে মেলের পাসওয়ার্ডটা দিয়ে মেলটা ক্রিয়েট করে দেবেন। এখানে ঠিক এর মতো চলে আসবে, এর তলায় চলে আসবে info@mtaraitsolution.com। যদি কেউ এই মেল আইডিটা আপনি অন্য কাউকে দিয়ে দেবেন, যে প্রফেশনাল ইমেল যেটা হয়, যেটা বড় বড় কোম্পানির ক্ষেত্রে থাকে, ঠিক আছে। তো সেই ব্যাপারটা এইটা। তো তারা বলছে আপনার যদি আরও বেশি ইমেল অ্যাকাউন্টের দরকার হয়, হ্যাঁ, তাহলে আপনি এখান থেকে বিজনেস ইমেল পারচেস করতে পারেন, ঠিক আছে। এখানে 50টা ইমেল পাবেন টোটালটা। এটা যদি আপনার ইমেল দরকার হয় বেশি, এখানে তো লিমিটেড ইমেল থাকে না, ওখানে বলেছিলাম না একটা ইমেল দেবে, ঠিক আছে। এখান থেকে আপনি ইমেলটাও পারচেস করতে পারেন। এটা তো গেল, এবার ব্যাক করছি আমি। এখানে ইমেল ফরওয়ার্ডটা এই অপশানটা কি হয়, এই অপশানটা হচ্ছে দেখা গেল ব্যাপারটা হচ্ছে আপনাকে কেউ পাঠালো এই mtaraitsolution.com, দেখা গেলো আমার মেলে কেউ মেল পাঠালো, এই মেলটাকে আমি ফরওয়ার্ড করে অন্য মেলে পাঠিয়ে দেবো। ফরওয়ার্ডটা যদি ফরওয়ার্ড টু মেল, এখানে যদি অন্য মেল আইডি দেই, দেখা গেলো সৈকত বিশ্বাস 214@gmail.com, দেখা গেলো sa@gmail.com, ঠিক আছে। যদি কেউ এই মেল আইডিতে মেল করে তাহলে এখানে ট্রান্সফার হয়ে যাবে। তো এইটা আপনি যদি ইমেল ফরওয়ার্ড করতে চান, তাহলে এই অপশানটা আপনি ইউজ করতে পারেন, ইমেল ফরওয়ার্ডার, ঠিক আছে।
এটা দরকার নেই। অটো রেসপন্স, এডিট এমএক্স রেকর্ড, এগুলো মেলের বিভিন্ন রকম রেকর্ড, ডিএনএস এর রেকর্ড থাকে, ঠিক আছে। যদি অটোমেটিক্যালি রেকর্ড তৈরি না হয় তাহলে আপনারা এখান থেকে বিভিন্ন রকম রেকর্ড আপনারা জেনারেট করতে হবে, তো এটা দরকার হবে না। যদি কোনো রকম সমস্যা হয় তো এদের চ্যাট অপশান আছে, কাস্টমার সাপোর্ট আছে, তারাই করে দেবে, অতটা চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে। মেল সার্ভিস কন্ট্রোল, এই অপশানের মধ্যে কি আছে, টোটালটাই এখান থেকে যদি বন্ধ করে দেন তাহলে কিন্তু মেল যাবে না, ঠিক আছে। এখানে অফ অন করার জায়গাটা আছে, মনে করছেন যে না আমি মেল পরিষেবাটা বন্ধ করে রাখবো, তো সেই জন্য এই অপশানটা এইটা। এখান থেকে ডোমেন, সাবডোমেন, সাবডোমেনটা আসলে কি হয়, সাবডোমেন, আমার মেন ডোমেন কি আছে, আমার মেন ডোমেন আছে এইটা mtara-it-solution.com। আমি এই একটা ডোমেনে কিন্তু একটা ওয়েবসাইট চালাচ্ছি, আমার পরবর্তীকালে যদি আর একটা ওয়েবসাইটের দরকার হয় আমি কি আবার নতুন করে ডোমেন কিনবো? ডোমেন কিনবো না। আমি কি করব, একটা সাবডোমেন তৈরি করব, অর্থাৎ এখানে লিখে দেবো, দেখা গেলো আমি একটা ক্লাউড স্টোরেজ সার্ভার বানাতে চাই, মানে গুগল ড্রাইভের মতো আমি একটা দেখা গেলো আমি কোডিং করেছি, সেরকম একটা কিছু বানাতে চাই, তো আমি এখানে একটা এক্সটেনশন নাম দেবো ক্লাউড, দিয়ে আমি যদি ক্রিয়েট করি তাহলে একটা সাবডোমেন হয়ে যাবে। এই সাবডোমেনের আন্ডারে আমি কিন্তু অন্য একটা কোডিং ফাইলগুলো রেখে দিতে পারি, সেখান থেকে অন্য একটা ওয়েবসাইট কিন্তু আমি লঞ্চ করতে পারি। সাবডোমেনের কাজটাই এইটাই, ঠিক আছে। যেমন google.com, ঠিক আছে, google.com, যখন আপনি গুগল ড্রাইভ ওপেন করেন তখন drive.google.com বিভিন্ন রকম সাবডোমেন হয় না, এই যে এইটা এখানেই আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি আছে। এরা কিন্তু সাবডোমেন ইউজ করেছে, এই যেমন hpanel.hostinger.com, আগে কিন্তু ছিল শুধু hostinger.com কিংবা .in ছিল, কিন্তু এখানে এরা সাবডোমেন ইউজ করে কিন্তু hpanelটা কিন্তু এই সাবডোমেনের মধ্যে লাগিয়েছে, ঠিক আছে। তো সাবডোমেনগুলো এইভাবে ক্রিয়েট করতে হয়, মানে সাবডোমেনের কাজ হচ্ছে এইগুলোই। তো এখানে এই দরকার নেই, এখানে অ্যাড ওয়েবসাইট, এখানে আপনি যদি মাল্টিপল ওয়েবসাইট ডোমেন নেম যদি আরও যদি কোনো এখানে যদি অ্যাড ওয়েবসাইট করেন, এখানে ডোমেন নেম দিয়ে আপনি কিন্তু ওয়েবসাইট অ্যাড করতে পারেন, ঠিক আছে, এই অপশানগুলো। তারপরে আছে, তারপরে কোন রিডাইরেক্ট, এই অপশানটা কি আছে, এই অপশানটা এখানে আছে রিডাইরেক্ট। দেখা গেল এই যে ডোমেনটা, এই ডোমেনটা কেউ যদি টাইপ করে তাহলে রিডাইরেক্ট হয়ে যাবে কোন কোন পাতে, সেই পাতটা এখানে দিতে বলছে। এটা হচ্ছে রিডাইরেক্ট টু ইউআরএল বেস। আমি কি করব, আইপিতে করলাম, এখানে ক্লিক করলাম আইপি, এখানে আইপি অ্যাড্রেসটা দেখা গেলো আমার অন্য কোনো সার্ভার কিংবা অন্য কোনো ওয়েবসাইট আছে, দেখা গেলো আমি এই ডোমেনটার এগেনস্টে রিডাইরেক্ট করতে যাচ্ছি অন্য কোনো, দেখা গেলো আমার ওই ডোমেনটাকে টাইপ করলো, টাইপ করার পর আমি এখানে একটা আইপি বসিয়ে দিলাম কিংবা ইউআরএল বসিয়ে দিলাম, সেই মানে এইটা টাইপ করলে ওই জিনিসটা খুলে যাবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো এইটা তেমন কিছু করার দরকার নেই। এরপরে ক্লাউডফ্লেয়ার যেটা বলেছিলাম, এটা হচ্ছে ক্লাউডফ্লেয়ারটা আপাতত আমি সেট আপ করিনি, তো ক্লাউডফ্লেয়ারটা অ্যাক্টিভেশনটা করলে কি হয়, এখানে সেট আপ করলেই অ্যাক্টিভেশন চালু হয়ে যাবে, তো আমি এখন সেট আপ করছি না, ঠিক আছে, ক্লাউডফ্লেয়ারে, তো এটা না করলেও চলবে আপাতত, এগুলো করার দরকার নেই। মাইগ্রেট, আপনি যদি কোনো ওয়েবসাইট মাইগ্রেট করতে চান, ঠিক আছে, কোনো ওয়েবসাইট যদি দেখা গেলো ইম্পোর্ট ওয়েবসাইট কি, দেখা গেলো আপনার আগে থেকে একটা সার্ভারে ওয়েবসাইট আছে, তো সেই সার্ভারের ওয়েবসাইটটা আপনি এই সার্ভারে নিয়ে আসতে চাইছেন, তো সেই জন্য আপনি ইম্পোর্ট ওয়েবসাইট করতে পারেন কিংবা মাইগ্রেট ওয়েবসাইট করতে পারেন, ঠিক আছে, ঠিক আছে। এখানে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের টুল কিটটা এরা দিয়ে রেখেছে। এখানে যে ফাইল, এটা কিন্তু মেন গুরুত্বপূর্ণ জিনিস। ফাইল ম্যানেজারে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এই যে এখান থেকে আমার কিন্তু এই যে ফাইল ম্যানেজার ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এই আপনার এখানে তিনটে যে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল যে এই যে ফোল্ডারটা দেখছেন, এই ফোল্ডারের মধ্যে কিন্তু আপনার কিন্তু আমার যে টোটাল ওয়েবসাইটে যে কোডিং ফাইলগুলো আছে এগুলো কিন্তু মেন এই ফোল্ডারের মধ্যে কিন্তু রাখা আছে, ঠিক আছে। পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এই ফোল্ডারের মধ্যে কিন্তু এই কোডিং ফাইলগুলো যদি না থাকে তাহলে কিন্তু ওয়েবসাইট কিন্তু শো হবে না। এটা হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, ঠিক আছে। এই ডাইরেক্টরির মধ্যে কিন্তু ওয়েবসাইটের যত কোড আছে সেই কোডগুলো কিন্তু এই ফাইলের মধ্যে
রাখতে হবে। এখান থেকে সব কিছু অপশান আছে, এখান থেকে আমি যদি এখান থেকে নিউ ফাইল ক্রিয়েট করতে চাই, এখান থেকে যদি মনে করি এখান থেকে কোনো ফাইল আপলোড করবো, এখানে আপলোডে ক্লিক করলে সিলেক্ট ফাইল কম্পিউটারের ড্রাইভ খুলে যাবে। এখান থেকে কিন্তু বিভিন্ন ফাইল বিভিন্ন ফাইল কিন্তু আমি কিন্তু আপলোড করতে পারি, ঠিক আছে। এখান থেকে বিভিন্ন ফাইল আপলোড করা যেতে পারে। এখানে আমি ক্যান্সেল করে দিচ্ছি, এখন কোনো ফাইল আপলোড করতে চাই না। তো মনে করুন আর ফাইল মুভ আর কপি করতে দেখা গেলো এই ক্লাউড, এইটা আমি কপি কিংবা মুভ করবো। এখানে মুভ কপি লেখা আছে, মুভ লেখা আছে। এখানে এখানে মুভ আমি কপি করে দেখাচ্ছি, এখানে কপি করলাম, কপি করে কোন ডাইরেক্টরিতে কপি করব আমি চেঞ্জ করলাম, করার পরে এখানটায় ক্লিক করবো। এখানটায় ক্লিক করার পরে এখানে কি আছে, মনে করুন আমি এই লগে ক্লিক করব, না লগে ক্লিক করলে হবে না, দেখলো আমি ডোমেনে ক্লিক করব, এর মধ্যে ক্লিক করব, এখানে কপি, এখানে কিন্তু কপি হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু কপি হয়ে যাবে, ফাইলটা কিন্তু বড়, ওই জন্য আমার কিন্তু কপি হতে টাইম নিচ্ছে, ঠিক আছে। আমি দেখাচ্ছি ডোমেনের মধ্যে, এই যে ক্লাউড, এই ফোল্ডারটা কিন্তু এর মধ্যে কপি হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে কপি পেস্ট করতে হবে, ঠিক আছে। তো এরপরে দেখাচ্ছি যে হোস্টিংয়ে ক্লিক করব, ম্যানেজ। আচ্ছা, এখান থেকে ব্যাকআপ করলে এখান থেকে ব্যাকআপ ওয়েবসাইটের টোটাল ব্যাকআপ নেওয়া যাবে, ঠিক আছে। এখান থেকে সিলেক্ট ফাইল ব্যাকআপ, বিভিন্ন রকম ব্যাকআপ এখান থেকে ওয়েবসাইটের ব্যাকআপ নেওয়া যাবে। আচ্ছা, এরপরে কি আছে, এফটিপি অ্যাকাউন্ট, এখান থেকে কিন্তু এফটিপি সার্ভারের অ্যাকাউন্ট কিন্তু বর্তমানে এফটিপি ইউজার নেম এইটা আছে, ঠিক আছে। তো এখানে চেঞ্জ অ্যাকাউন্ট, যদি পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করতে চান তাহলে পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। ক্রিয়েট এ নিউ এফটিপি অ্যাকাউন্ট, এখানে ইউজার নেম দেখা গেলো আমার নামে একটা এফটিপি অ্যাকাউন্ট বানাবো, সৈকত লিখলাম, এখানে পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করলে নতুন একটা এফটিপি অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে ডাটাবেস, মাইস্কুল ডাটাবেস, ডাটাবেসে ক্লিক করলাম। এখানে টোটাল ডাটাবেস ইনফরমেশনটা আপনি কিন্তু পাবেন। এখানে আমার বর্তমানে দুখানা ডাটাবেস ক্রিয়েট করা আছে, একটা এইটা ক্লাউড আর একটা সৈকত। এই সৈকত ডাটাবেসটা যেটা আমার ওয়েবসাইট চলছে সেইটা, এই ডাটাবেসটা, আর যেটা আমার একটা ক্লাউড সার্ভার চলছে, ক্লাউড সার্ভার স্টোরেজ, সেটা আমি করেছিলাম, তো সেইটা ডাটাবেস এইটা। তো টোটাল ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, টোটালটাই এই যে। আচ্ছা, এখান থেকে কিন্তু আপনি পিএইচপি মাই অ্যাডমিনে যেতে, অর্থাৎ পিএইচপি মাই অ্যাডমিনের যে জিইউআই যে ভার্সানটা আপনি দেখতে পারেন, যে ডাটাবেস আমি দেখাচ্ছি, এটা খুলুক। এখান থেকে আপনি পিএইচপি মাই অ্যাডমিনে আপনি কিন্তু যদি আপনার কোনো ডাটাবেস থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি ইম্পোর্ট করতে পারবেন ডাটাবেস। যেগুলো আপনি আগে থেকে একটা ওয়েবসাইট বানিয়ে রেখেন, সেই ওয়েবসাইটটা প্রথমে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর মধ্যে ফাইলটা দিয়ে দেবেন, তারপর ডাটাবেস এখান থেকে ক্রিয়েট করে এখান থেকে ডাটাবেসটা এই ইম্পোর্ট অপশান আছে, ইম্পোর্ট, এখান থেকে কিন্তু সেই ফাইলটা কিন্তু ইম্পোর্ট করলে আপনি কিন্তু ওয়েবসাইটটা কিন্তু চালু হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে এটা কিন্তু ডাটাবেস এইভাবে করতে হবে। রিমোট মাইস্কুয়েল জিনিসটা কি, অনেক রিমোট মাইস্কুয়েলের ব্যাপারটা হচ্ছে একটু আগে যেটা বললাম ডেটাবেস, তো ডেটাবেস কিন্তু এই সার্ভারের মধ্যেই ডেটাবেসটা কিন্তু আছে। এবার অনেক বড় বড় কোম্পানির ওয়েবসাইট তারা কী করে, দেখা গেল যে তারা ওয়েবসাইট আর ডেটাবেসের জন্য আলাদা আলাদা সার্ভার কিনে থাকে। তো ডাটাবেসের সার্ভার আলাদা, ওয়েবসাইটের সার্ভার আলাদা। তো ডাটাবেসের দেখা গেলো এখানে সেই ডাটাবেসের সার্ভারের আইপিটা কিন্তু দিতে হবে যে সার্ভারের, যে ডাটাবেসের রিমোট লোকেশানে আছে। অর্থাৎ আমি যদি মনে করি যে এই সার্ভারের ডাটাবেস আমি ইউজ করবো না, আমি আরও একটা অন্য সার্ভার থেকে ডাটাবেস আমি নিয়ে আসবো, এখানে লিঙ্ক করাবো, তাহলে কিন্তু সেই সার্ভারের আইপিটা কিন্তু এখানে সাপোজ একটা আইপি এখানে 192.168.1.10, এই আইপিটা এগেনস্টে আমি কিন্তু লিঙ্ক করাতে পারবো, ঠিক আছে। চুজ অপশান, এখানে ডাটাবেস অপশান, কোন ডাটাবেসটা কি লিঙ্ক করবো, এখানে থেকে কিন্তু রিমোট মাই ইউজ করলে এটা কিন্তু এইভাবে করতে হয়, ঠিক আছে। তারপরে ডাটাবেস হয়ে গেল, এখান থেকে ডিএনএস, এখান থেকে টোটাল ডোমেন নেম সিস্টেম, ডিএনএস এর যত রকম আপডেট আছে, এর রেকর্ড, টিএক্সটি রেকর্ড, সিনেম রেকর্ড,
টোটালটাই ডিএনএস এর বিভিন্ন বিভিন্ন রকম রেকর্ড থাকে, সেই রেকর্ড টোটাল এখানে কিন্তু রেকর্ড কিন্তু আপডেট হয়, ঠিক আছে। তো এখানে আপনার যদি নলেজ না থাকে এখানে হাত দেওয়ার দরকার নেই, এখানে অটোমেটিক্যালি এই রেকর্ডগুলো ক্রিয়েট হয়ে যায়। যদি কোনো সমস্যা হয় কাস্টমারের সাপোর্ট নেবেন আপনি, মানে আমি দেখালাম না তো, এখান থেকে যদি মনে করেন নতুন রেকর্ড তৈরি করবেন এখানে কিন্তু রেকর্ড আপনারা তৈরি, যেমন এখানে আছে এ রেকর্ড ডব্লিউ এই রেকর্ডটা এখানে এইভাবে সি নেম দিয়ে এখানে কিন্তু তৈরি করা যেতে পারে। রেকর্ডে আপনাদের হাত দেওয়ার দরকার নেই নলেজ না থাকলে। তো তারপরে যে পিএইচপি কনফিগারেশন, ঠিক আছে, পিএইচপি কনফিগারেশনটা ইম্পর্টেন্ট জিনিস। এখানে বর্তমানে আমার এগুলো কি পিএইচপি ভার্সান, আমার বর্তমানে 7.2 আছে পিএইচপি ভার্সান বর্তমানে এখানে শো করলাম। প্রথম যখন লঞ্চ হয়েছিল তখন 5.2, তারপর আপডেট হয়েছে 5.3, তারপর আপডেট 5.4, এগুলো হচ্ছে পিএইচপি ভার্সান। এখন দেখা গেল নতুন যেসব স্ক্রিপ্টগুলো আছে পিএইচপির, এগুলো বেশি ভার্সান না হলে কিন্তু কম ভার্সানে চলবে না, ঠিক আছে। তো আমার যেমন 7.2তে চলছে, এখানে আপনি যদি চেঞ্জ করতে চান এখানে 7.3 দিয়ে দেবেন, দিয়ে সেভ করলে 7.3তে কনভার্ট হয়ে যাবে। দেখা গেলো অনেক অনেক কোড আছে, দেখছেন যে পুরনো যেসব কোডগুলো আছে, যদি পুরনো কোডের কোনো যদি আপনার সিএমএস সফটওয়্যার থাকে 7.2 পিএইচপি ভার্সানে চলছে না, এরর মানে ওপেনিং হচ্ছে না পেজ, তখন আপনি কী করবেন 5.3 করে দেখবেন কিংবা 5.4 করে দেখবেন যে কোন পিএইচপি ভার্সানে ওটা সেট হচ্ছে, ঠিক আছে। এখানে আছে পিএইচপি এক্সটেনশান, ঠিক আছে, এখানে পিএইচপি বিভিন্ন রকম এক্সটেনশান থাকে, সেটা এখন আপাতত আসছে না। পিএইচপি অপশন আমি একটা একটুখানি রিলোড করি, পেজটাকে একটু রিলোড করি। পিএইচপি এই যে পিএইচপির বিভিন্ন রকম এক্সটেনশান থাকে, যেমন জেএসওএন এক্সটেনশন বিভিন্ন, দেখা গেলো কোনো একটা আপনি কোড ইনস্টল করতে যাচ্ছেন এবং সেই কোডের এগেনস্টে কিছু এক্সটেনশন দরকার হবে। যদি মনে করুন পিএসআর ফেল্ড, একটা আপনি স্ক্রিপ্ট ইনস্টলেশন করতে যাচ্ছেন, তো সেখানে দেখা যাচ্ছে পিএসআর ফেল্ড, পিএসআরটা এনেবল করতে হবে, তখন কী করবেন আপনি এখানে পিএইচপি এক্সটেনশনে এসে এখানে রাইট চিহ্ন দিয়ে দেবেন, দিয়ে সেভ করলেই সে প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো ম্যান্ডেটারি যেগুলো ডিফল্ট সেগুলো রাইট চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে, ডিফল্ট যেগুলো রাইট চিহ্ন দেওয়া থাকে ডিফল্ট এগুলো, ঠিক আছে। যদি দরকার হয় এখান থেকে আপনি এক্সটেনশন আপনি এখান থেকে করে নিতে পারবেন। তারপর পিএইচপি অপশান, পিএইচপি অপশানটা আসলে কি, এখানে সার্ভারের পিএইচপি কনফিগারেশন টোটালটাই কত, ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম, বিভিন্ন রকম টোটাল জিনিসটা, ফাইল আপলোড ম্যাক্সিমাম কত, ঠিক আছে, 200 মেমোরি লিমিট কত, 256 MB হাইয়েস্ট, ঠিক আছে, 128 MB, এগুলো বিভিন্ন রকম চেঞ্জ করতে পারে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, ঠিক আছে। তো এখানে কি লেখা আছে, আমার আপলোড ম্যাক্সিমাম 64 MB পর্যন্ত একটা ফাইল আমি আপলোড করতে পারবো সার্ভারে পিএইচপি। তো এখান থেকে সাইজ আপনি ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারেন। দেখা গেলো যদি কোনো এরর দেখায় যে ম্যাক্সিমাম ভার আপনার এই 5000-এ হচ্ছে না, আপনি বাড়ি দিলেন 7, 8, 9000 দিয়ে দিলেন, কোনো সমস্যা নেই। এখানে টোটাল কনফিগারেশন আপনি একদম পুরো ক্লিক করে করে করতে পারবেন, ঠিক আছে। এটা তো লিনাক্স সার্ভার, এই এইচ প্যানেল যদি না থাকতো তাহলে আপনি কমান্ড লাইন ইন্টারফেস আপনি করতে পারতেন না, ঠিক আছে। তো এইচ প্যানেলটা এরা এই জন্য দিয়ে থাকে, যারা নন টেকনিক্যাল পারসন তারা যেন ক্লিক করে করে সব কিছু চেঞ্জ করতে পারে আর কি, ঠিক আছে। তো এখানে আর বেশি কিছু বলছি না, ব্যাক করে দিলাম। এখানে ডাটাবেস অ্যাডভান্স হয়ে গেছে, ক্যাশ, এখানে কর্ন জব, এটা কিছু পিএইচপি ইনফরমেশান, এখানে পিএইচপি ইনফরমেশানে ক্লিক করলে কি দেখা যাবে দেখি। এখানে পিএইচপি ইনফরমেশানটা ক্লিক করলে দেখা যাবে যে টোটালটা পিএইচপি ভার্সান কত কি আছে, টোটালটাই জিনিসপত্র কিন্তু এখানে দেখা যাবে, কত আপনার পিএইচপি ভার্সান কত, কত এমবি টোটাল। এই দেখুন এখানে আপলোড ম্যাক্সিমাম সাইজ 64 MB, ওখানে দেখাচ্ছিলাম না 64 এক্সিকিউশন টাইম কত কি আর টোটালটা পিএইচপি টোটাল ইনফরমেশনটা আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। ব্যাক করে দিলাম, ব্যাক করে দেওয়ার পরে
এখানে ক্যাশ, এখানে এসএসএল সার্টিফিকেট। এই এসএসএল সার্টিফিকেটটা কিন্তু আপনার দরকার। আপনি এখান থেকে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে কিন্তু এখানে ডিসেবল করা, আমার কিন্তু এখানে নতুন অবস্থায় সেট আপ থাকবে, সেট আপে ক্লিক করলে নেক্সট করলে অটোমেটিক্যালি এসএসএল সার্টিফিকেটটা ইনস্টল হয়ে যাবে। আর ইনস্টল হওয়ার এখানে তালা চিহ্ন মতো চলে আসবে, এই যে তালা, এখানে আমরা ওয়েবসাইটটা সিকিউর, ঠিক আছে, এরকম তালা চিহ্ন মতো চলে আসবে, ঠিক আছে। এসএসএল সার্টিফিকেটটা ইনস্টল এইভাবে করে নেবেন, কোনো সমস্যা হবে না। আর তেমন কিছু এখানে নেই। ক্যাশ, ক্যাশ ম্যানেজারটা কি, ক্যাশ ম্যানেজারটা টোটাল আমার এখানে অটো এই ক্যাশটাকে এনাবেল দিয়ে রাখবেন, ঠিক আছে। তো টোটাল ওয়েবসাইটে যতগুলো ফাইল আছে ব্রাউজার ক্যাশে ধরে রাখে, ঠিক আছে। টোটাল ক্যাশ এত স্পিড, ওয়েবসাইটে স্পিডটা আরও বেড়ে যায়। এই অপশানটা যদি ক্লিক করে রাখেন তাহলে স্পিড, ওয়েবসাইটটা ভালো অপটিমাইজ হবে আর কি, ঠিক আছে। তো এখানে তেমন কিছু আর এখানে নেই। এখানে এখানে অ্যাক্টিভিটি লগ, কখন কি করছেন না করছে টোটাল লগটা এখানে জেনারেট হবে, কখন কি করছেন, ঠিক আছে। টোটাল লগটা এখানে আমি মেল আইডি ক্লিক করেছিলাম কবে কি, এখানে টোটাল ডেটটা দেখাচ্ছে, ঠিক আছে। টোটাল লগটা আপনি সার্ভারের যারা কাজ করেন টোটাল লগটা এখানে দেখতে পারবেন। এখান থেকে রিসেট, এখান থেকে রিসেট যদি আপনি মনে করেন যে টোটাল সার্ভারের ডেটা যত আছে আমি রিসেট করে দেবো সার্ভারটা, মানে নতুন যেমন থাকে পুরো খালি করে দেবো, এখানে রিসেট করলে পুরো সার্ভার রিসেট হয়ে যাবে। এই তো গেল টোটাল হোস্টিংয়ের পার্টটা, ঠিক আছে। এখানে এখানে ইমেল আছে, ডোমেন আছে, সার্ভার আছে, এখানে বিলিং, এখানে বিলিং আপনি যে ওয়েবসাইটটা কিনেছেন মানে পারচেস করেছেন টোটাল এখানে বিলটা এখানে দেখাবে, কোন ডেটে কত কি কিনেছেন, হ্যাঁ কত টাকা দিয়ে কিনে, টোটাল বিলিংয়ে অপশানগুলো দেখে নেবেন। যদি কোনো রকম এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা আছে কি না সেটা এখানে দেখাবে। এখান থেকে আপনি যদি সার্ভার কিনতে চান, ঠিক আছে, এখান থেকে ডাইরেক্ট অ্যাকাউন্ট থেকেই আপনি সার্ভার কিনতে পারেন। ভিপিএস সার্ভার যদি আপনারা কিনতে চান টোটালটাই এখান থেকে প্যানেল থেকে ডাইরেক্ট আপনি অর্ডার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি যদি কোনো রকম সমস্যা, আপনি যদি কাস্টমার কেয়ারে চ্যাট করতে চান তাহলে এখান থেকে কিন্তু এই যে চ্যাট অপশান আছে, এখান থেকে চ্যাট অপশানে এখান থেকে আপনার কি প্রবলেম হচ্ছে সেটা এখান থেকে লিখে আপনি কিন্তু সেন্ড করতে পারেন, ঠিক আছে। এখান থেকে চ্যাট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি কি করব, আমার ওয়েবসাইটটা এখন আমি ক্লিক করব, তারা আইটি solution.com। আমি এখানে আমার ওয়েবসাইটটা টাইপ করলাম, দেখি ওয়েবসাইটটা লোড হোক। এটা তো শেয়ার হোস্টিং, তো শেয়ার হোস্টিংয়ে একটু সমস্যা হয়, মানে একটা শেয়ার হোস্টিংয়ের মধ্যে আরও অনেক লোকের ওয়েবসাইট চলে, ঠিক আছে। মানে একটা মেশিনের মধ্যে অনেকগুলো, একটা মেশিন 10 জন ইউজ করছে, ঠিক আছে। শেয়ার হোস্টিংটা এরকমই, একজনের ট্রাফিক যদি বেশি থাকে আরেকজনের ওয়েবসাইট কিন্তু স্লো হয়ে যাবে, এটা হচ্ছে শেয়ার হোস্টিং। তো শুরু থেকে শেয়ার হোস্টিং বিগিনারদের জন্য ঠিকই আছে। ভিপিএস হোস্টিংটা হলো একটা মেশিনের মধ্যে দুজন ইউজ করবে, সেটা হচ্ছে ভিপিএস। আর ডেডিকেটেডটা হলো হচ্ছে পুরো মেশিনটাই আপনাকে দিয়ে দেবে, আপনি রিমোটলি অ্যাক্সেস করবেন। তো ডেডিকেটেড সার্ভার চালানোর জন্য কিন্তু আপনার লিনাক্সের আপনি লিনাক্সের কমান্ড সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে, ঠিক আছে। আমার ওয়েবসাইটটা কিন্তু লোড হয়ে গেছে, এই যে টোটালটাই আমার ওয়েবসাইটটা কিন্তু লোড হয়ে গেছে বেশ ভালোই। এখান থেকে এখানে অল প্রোডাক্ট বিভিন্ন রকম, আমি একটু দেখাচ্ছি স্পিডটা কেমন। ক্লিক করলাম আইওটি প্রজেক্ট, ক্লিক করলাম, স্পিড ভালোই আছে। কন্ট্যাক্ট আস, নেটওয়ার্কিং কোর্স, ক্লিক করলাম,
ক্লিক করলাম, টোটালটাই এখান থেকে স্টুডেন্ট লগ ইন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে স্পিডটা কেমন, ক্লিক করার সাথে সাথেই কিন্তু ওই ওয়েবসাইটটা লোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লিক করার সাথে সাথে কিন্তু ওয়েবসাইটটা লোড হয়ে যাচ্ছে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করছি ভিডিও থেকে আপনারা অনেক কিছু ইনফরমেশান জানতে পেরেছেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।